মিসাইল প্রতিযোগিতায় নেমেছে উপমহাদেশের 3 পরাশক্তি পাকিস্তান, ভারত ও চীন। বাংলাদেশকে নিরাপদ থাকবে কতটা উদ্বেগের? 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টি, বন্যা আর ভারত বাঁধ খুলে দেওয়ায় ডুবেছে পাকিস্তান। তাদের কি পানিতে মারতে চায় দিল্লি? ট্রাম্পকে বাদ দিয়ে পুতিন, শি জিনপিং সহ 26 নেতার সাথে প্রথম এক মঞ্চে কিম জং উন। মিসাইল প্রতিযোগিতায় নেমেছে উপমহাদেশের 3 পরাশক্তি পাকিস্তান, ভারত ও চীন। ফলে আবারও অশান্ত উত্তপ্ত এই উপমহাদেশ। সম্প্রতি ভারত সফলভাবে অগ্নি-5 মিসাইল পরীক্ষা চালিয়ে যেন বার্তা দিল এটি কেবল পাকিস্তান নয়, চীনের জন্য হুমকি। জবাবে ইসলামাবাদ গঠন করেছে আর্মি রকেট ফোর্স কমান্ড। একদিকে ভারত দীর্ঘ পাল্লার পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তান পাল্টা প্রতিরক্ষা জোরদার করছে। কিন্তু এই প্রতিযোগিতায় আজ সরাসরি এসে লাগছে বাংলাদেশের দোরগোড়ায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সক্রিয় কূটনীতির মাধ্যমে নিরাপদ থাকতে পারবে? দক্ষিণ এশিয়ায় নতুন করে ছড়িয়ে পড়ছে ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার তীব্র উত্তেজনা। ভারত ও পাকিস্তান শুধু একে অপরকে নজরেই রাখছে না, বরং চীনের দিকেও রয়েছে সতর্ক দৃষ্টি। গত 20 আগস্ট ওড়িশার উপকূল থেকে অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারত। 50,000 কেজি ওজনের মিসাইলটি 5,000 কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। ভারতের প্রতিরোধ কৌশলের জবাবে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠন করে প্রতিশোধের বার্তা দিচ্ছে পাকিস্তান। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, আঞ্চলিক শক্তিগুলোর চলমান দ্বন্দ্বের ঢেউ কি সরাসরি কখনো আছড়ে পড়বে বাংলাদেশের দোরগোড়ায়? চীনের উত্তরাঞ্চল থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অংশ ভারতের অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইলের আওতায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তঃমহাদেশীয় এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পাকিস্তান নয়, বরং চীনের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে নয়াদিল্লি। চলতি বছরের মে মাসে 4 দিনের সীমান্ত সংঘর্ষে ভারতের ব্রাহ্মস মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান। শুধুমাত্র পারমাণবিক শক্তির উপর নির্ভর করে গড়ে তোলা প্রতিরক্ষা কাঠামোই ছিল দেশটির সবচেয়ে বড় দুর্বলতা। পাকিস্তানের নবগঠিত আর্মি রকেট ফোর্স কমান্ড ইসলামাবাদের প্রচলিত যুদ্ধ ক্ষমতাকে করবে আরও শক্তিশালী। সাম্প্রতিক সময়ে চীন ভারতের সম্পর্ক কিছুটা উষ্ণ হলেও দেশ দুটোর অস্থিরতার ইতিহাস অনেক গভীর। 2020 সালে সীমান্তে সংঘর্ষের জেরে 4 বছর মুখোমুখি অবস্থানে ছিল বেইজিং নয়াদিল্লি। এরপর 2024 সালে রাশিয়ায় এক বৈঠকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ও শি জিনপিং পুনরায় সংলাপ শুরু করেন। আসন্ন SCO সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন চলমান থাকলেও দিল্লির কাছে চীন গুরুত্বপূর্ণ এক প্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় আন্তঃমহাদেশীয় মিসাইল মূলত চীনের অর্থনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই তৈরি। ভারতের তুলনায় পাকিস্তানের মিসাইল কর্মসূচি এখনও অনেকটাই সীমিত। তাদের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন-3 আওতা সর্বোচ্চ 2750 কিলোমিটার। পাকিস্তান বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম বা MIRV প্রযুক্তির আবাবিল মিসাইলও তৈরি করেছে, তবে এর পাল্লা মাত্র 2200 কিলোমিটার। পাক সামরিক বাহিনীর এখনও কোনো পারমাণবিক সাবমেরিন নেই, কিন্তু ভারত ইতিমধ্যেই 2টি SSBN মোতায়েন করেছে। আগামী 1 দশকে সাবমেরিনের মাধ্যমে প্রায় 300 পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে ভারত। পাকিস্তান এবং ভারত দুই দেশের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। মার্কিন বিরোধী মনোভাবের কারণে পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উদীয়মান হুমকি মনে করে ওয়াশিংটন, অথচ ভারতের মিসাইল কার্যক্রম পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য একটি বিষয়। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভারত কেন্দ্রিক হলেও দিল্লির লক্ষ্য দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে বৈশ্বিক শক্তি হিসেবে নিজের অবস্থান জোরদার করা। সরাসরি প্রতিদ্বন্দ্বী না হলেও ভূরাজনৈতিক অবস্থানের কারণে ঝুঁকিতে আছে বাংলাদেশ। আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্বে নিরাপদ থাকতে হলে ঢাকার প্রয়োজন হবে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিশ্চিত করা। 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বৃষ্টি আর বন্যার পাশাপাশি ভারত বাঁধ খুলে দেয়ায় ডুবে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। অথই পানির নিচে তলিয়ে গেছে লাখো ঘরবাড়ি। মৃত্যু ঝুঁকিতে পাঞ্জাবের অন্তত 12 কোটি মানুষ। সবচেয়ে নাজুক অবস্থা প্রদেশটির শিয়ালকোট শহরে। হু হু করে বাড়ছে বানের পানি। আগামী 24 থেকে 48 ঘন্টায় আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। পাকিস্তানের ভয়াবহ এই বন্যার জন্য ভারতের বাঁধ খুলে দেয়াকে দুষছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পাকিস্তানকে পানিতে মারতে চায় ভারত
তবে বন্যায় ভারতের অবস্থাও নাজুক। বন্যায় বিপর্যস্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর। শেষ সম্বল গবাদি পশুকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গলা পানি পার হচ্ছে তারা। ভয়াবহ বানের পানি ভাসিয়ে নিয়ে গেছে তাদের ঘরবাড়ি, জমি, সবকিছু। স্থানীয়রা বলছে গেল প্রায় 50 বছরে এত বৃষ্টি কখনো দেখেনি তারা। শুধু গেল কয়েকদিনের ভারী বৃষ্টি নয়, ভয়াবহ এই বন্যার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে দুটি বাঁধ খুলে দেওয়ার পর প্রবল পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। 14 अगस्त को सानू पता लगा পানি শুধু বাড়ছে আর বাড়ছে। আমার বাড়িঘর বানের পানিতে ভেসে গেছে। কোনো রকম পরিবারটাকে বাঁচাতে পেরেছি। গ্রামের মানুষের গরু ছাগলগুলোকে বাঁচানোর জন্য কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এখানে ছোট বোটে কিছু গরু উদ্ধার করা হয়, কিন্তু অনেকে পশুগুলোকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকি নিয়েছেন। साढ़े नाल नाम কাশ্মীরে ভারী বৃষ্টির কারণে ভারত সরকার বুধবার ঘোষণা দিয়ে দুটি বাঁধ খুলে দেয়। এরপরই হু হু করে বেড়ে চলে বানের পানি, যাতে তলিয়ে যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। পরিস্থিতি সামলাতে না পেরে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পাকিস্তান তাদের একটি বাঁধ বিস্ফোরক দিয়ে ভেঙে দেয়। ফলে ফুলে ফেপে ওঠে চেনাব, রাভি এবং শতদ্র নদীর পানি। এতে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে অন্তত 2 লাখ বাসিন্দা। আটকে পড়াদের উদ্ধারে যোগ দেয় অন্তত 40,000 কর্মী। পাকিস্তানে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিয়ালকোট শহর। আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি সব সীমা অতিক্রম করেছে। অনেকের মৃত্যু হয়েছে, অনেকে মৃত্যু ঝুঁকিতে আছে। বানের পানিতে ভেসে গেছে অসংখ্য পশু পাখি, ভেঙে গেছে বাড়িঘর। আমরা একে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, সবাইকে সহযোগিতার আহ্বান করছি। চারদিকে পানি ছাড়া কিছুই নেই। সরকার আমাদের সহযোগিতা করছে না, এমনকি এদিকে সরকারি কেউ পরিদর্শনেও আসেনি। আমাদের খবর রাখার কেউ নেই। আমরা শস্য হারিয়েছি, প্রয়োজনীয় আসবাবপত্র হারিয়েছি। এখন আর কিছুই অবশিষ্ট নেই। পাকিস্তানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার শঙ্কা করছে প্রশাসন। গেল জুন থেকে পাকিস্তানে বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 800 মানুষের। বন্যার জন্য পাকিস্তান সরকার ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এতে প্রশ্ন উঠেছে, পাকিস্তানকে কি পানিতে মারতে চায় ভারত? সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী কাণ্ড ঘিরে দেশ দুটি যুদ্ধে জড়িয়েছিল। এরপর থেকে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা আরো ব্যাপক হারে বাড়িয়েছে। এদিকে শুধু পাকিস্তান নয়, ভারী বৃষ্টিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে বন্যা। কাশ্মীরের বাসিন্দাদের বাড়িঘর, গাড়ি, দোকান, এমনকি যোগাযোগের সেতু পর্যন্ত বন্যার পানিতে ভেসে গেছে। সয় সম্বল হারানো নিরীহ বাসিন্দাদের প্রশ্ন, কোথায় যাবে তারা? কারা তাদের আশ্রয় দেবে? আমাদের একটি বাড়ি প্রয়োজন খানিক আশ্রয়ের জন্য। আমরা অন্যের বাড়িতে থাকতে চাই না। 2 দিন ধরে আমরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। জানি না কতদিন এখানে থাকতে হবে। এরপর কোথায় যাব সেই ঠিকানাও জানা নেই। আমাদের বাস করার জন্য একটা তাঁবুও তো নেই। কয়েকটি কাপড় ছাড়া আমাদের অবশিষ্ট আর কিছুই নেই। এই প্রথম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ 26 রাষ্ট্রপ্রধানের সাথে একই মঞ্চে হাজির হচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আগামী 3 সেপ্টেম্বর চীনের 80তম বিজয় দিবস উপলক্ষে জমকালো সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন তারা। তবে থাকবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 70 মিনিটের এই ঐতিহাসিক কুচকাওয়াজে চীন শত শত বিমান, ট্যাঙ্ক এবং ড্রোন বিরোধী ব্যবস্থা সহ সর্বশেষ অস্ত্র প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার প্রতীক রহস্যময় নেতা কিম জং উন। চীনা ও রুশ নেতৃত্বের ঘনিষ্ঠ মিত্র কিম সফর করেছেন ভিয়েতনাম, রাশিয়া ও চীন সহ একাধিক দেশে। তবে এবার প্রথমবারের মতো বিশ্ব নেতাদের সাথে একই মঞ্চে উপস্থিত হতে চলেছেন তিনি। উত্তর কোরিয়ার জনগণের কাছে পূজিত হলেও বাইরের দুনিয়ায় ব্যাপক সমালোচিত কিম। প্রভাবশালী নেতৃত্বের কারণে কিমের সাথে কৌশলগত মিত্রতা বজায় রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই ধারাবাহিকতায় এবার চীনের সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নিচ্ছেন কিম। 28 আগস্ট সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী 3 সেপ্টেম্বর 80তম বিজয় দিবস উপলক্ষে জমকালো সামরিক কুচকাওয়াজের আয়োজন করছে চীন। সেখানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত থাকবেন বলে আশা করছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও উপস্থিত থাকবেন 26টি দেশের রাষ্ট্রপ্রধান।
এই কুচকাওয়াজ কেবল একটি সামরিক শোভাযাত্রা নয়, এটি একই সাথে বিশ্বের সামনে চীনের সামরিক শক্তি প্রদর্শনের একটি মঞ্চ। এই অনুষ্ঠানে চীন শত শত বিমান, ট্যাঙ্ক এবং ড্রোন বিরোধী ব্যবস্থা সহ তার সর্বশেষ অস্ত্র প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কুচকাওয়াজে উচ্চ প্রযুক্তির অস্ত্র, হাইপারসনিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। 70 মিনিটের এই কুচকাওয়াজে হাজার হাজার সামরিক কর্মী তিয়েনামেন স্কোয়ারের মধ্য দিয়ে প্যারেড করবেন, যার মধ্যে চীনের সামরিক বাহিনীর 45টি স্তরের সৈন্য এবং যুদ্ধের প্রবীণ সদস্যরাও থাকবেন। আর পুরো সময় জুড়ে সেটি পরিদর্শন করবেন চীনা প্রেসিডেন্ট সহ আমন্ত্রিত অতিথিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধান ও কৌশলগত সংলাপের জন্য পুতিনের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছেন। তিনি গত সপ্তাহে জানিয়েছিলেন যে তিনি কিম জং উনের সঙ্গেও আবার বৈঠক করতে চান। একই সাথে বেইজিং সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্টকে আগাম একটি বার্তা দিয়ে রাখতে চাইছেন শি জিনপিং। একই মঞ্চে উত্তর কোরিয়া ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে হাজির করে শি বোঝাতে চাইছেন এই অঞ্চলে চীনের প্রভাব কতটা শক্তিশালী। চীন ইঙ্গিত দিচ্ছে যে তাদের অনুমতি বা অন্তত সম্মতি ছাড়া আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হবে না। একইভাবে শক্ত অবস্থানের জানান দিচ্ছে উত্তর কোরিয়াও। কিম ইঙ্গিত দিচ্ছেন তার দেশ চীন ও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিম প্রমাণ করতে চাইছেন বিচ্ছিন্ন হলেও বিশ্ব রাজনীতিতে তিনি এখন একজন অপরিহার্য নেতা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে আসছে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর বৈঠকে বসতে যাচ্ছেন ভারত, রাশিয়া ও চীন সহ আরো 20 দেশের নেতারা। চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী থিয়েনচিনে সাংহাই কোঅপারেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। 2020 সালের সীমান্ত সংঘাতের পর এটি হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম চীন সফর। ভারত ও চীনের মধ্যে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্য ছাড় এবং ভিসা নীতি সহজীকরণ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া এই আলোচনা থেকে কূটনৈতিকভাবে লাভবান হতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। তাদের মতে অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শক্তি জানান দিতেই এক হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দায়িত্বে বসার 1 মাস না যেতেই সরিয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের রোগ নির্ণয় ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির পরিচালক সুসান মনারেস। প্রতিবাদে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির অন্তত 4 জন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য খাতে আলোড়ন তৈরি করেছে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকাকে আবার সুস্থ করে তোলা এজেন্ডার সাথে সুসান তাল মেলাতে পারছিলেন না। অবশ্য সুসানের আইনজীবী দাবি, বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত নয় এমন বেপরোয়া কিছু নির্দেশনায় রাজি না হওয়ায় শাস্তি হিসেবে বরখাস্তের সিদ্ধান্ত এসেছে। সুসানকে বরখাস্তের পর পদত্যাগ করা সিডিসির একাধিক কর্মকর্তা বলেছেন, জনস্বাস্থ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা করছেন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে বর্তমান প্রশাসনের কোভিড টিকা নীতির সমালোচনা করেছেন পদত্যাগ করা সিডিসির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডেবরা আওয়ারলি। আলোচিত এই ঘটনার আগে নতুন কোভিড টিকায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FDA। গত 50 বছরের মধ্যে সুসানি একমাত্র সিডিসি পরিচালক ছিলেন যার কোনো ডাক্তারি ডিগ্রি নেই। সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়ায় ড্রোন ও বিমান বাহিনীর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এমন আক্রমণকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিধিমালা ভঙ্গের গুরুতর লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এমন আগ্রাসন চালিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে স্পষ্টভাবে উপেক্ষা করা হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কিসওয়া এলাকায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এর একদিন আগে একটি ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার সেনাবাহিনীর 6 জন সদস্য নিহত হন। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল ইখবারিয়া টিভির তথ্য অনুযায়ী কিসওয়া গ্রামে অতীতের একটি সেনা ব্যারাকে আক্রমণ চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। আল জাজিরার ফ্যাক্ট চেকিং ইউনিট একটি ভিডিও যাচাই করে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আক্রমণকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে এই হামলা দেশটির সার্বভৌম অধিকার ও ভূখণ্ডের অখণ্ডতাকে স্পষ্টভাবে উপেক্ষা করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয় 4টি হেলিকপ্টার ব্যবহার করে ওই এলাকায় নেমে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় বেশ কিছু ইসরায়েলি সেনা সেখানে 2 ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান করে। তবে এই সময়ের ভেতর সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি। গত ডিসেম্বর মাসে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল দেশটির বিভিন্ন স্থানের একাধিক সামরিক ঘাঁটিতে শতাধিক হামলা চালিয়েছে। পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল, যা 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের ভেতরকার স্বাক্ষরিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। গত 25 আগস্ট সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাউন্ট হারমনের নিকটবর্তী একটি কৌশলগত সীমান্ত অঞ্চলে 60 জন সেনা মোতায়েন করে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ওই স্থানটি লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ইসরায়েলের এই পদক্ষেপকে একটি সম্প্রসারণবাদী ও বিভক্তিমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন। গত জুলাই মাসে এক সপ্তাহ ধরে সংগঠিত সাম্প্রতিক সংঘাতে সিরিয়ার সুয়াইদা প্রদেশে প্রায় 1400 জনের মৃত্যু হয়েছে। সে সময় ইসরায়েল দাবি করে তারা দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার জন্য সেখানে সামরিক অভিযান চালিয়েছে। সিরিয়ার ঘটনা প্রবাহ এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। আন্তর্জাতিক মহলে এসব আগ্রাসনের ব্যাপারে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ।